ওই রিভল্ট কথাটি কে বলেছিলেন সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আমি বুঝতে পারছি যে সালেউদ্দিন শিফার তিনি এই বিষয়ে এগ্রি করছেন না, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন। তিনি এখানে সোর্স হিসেবে তিনি কর্নেল ওলি আহমেদের বই রেফারেন্সটি আনছেন সামনে। আমার মনে হয় যে কর্নেল ওলি আহমেদের রেফারেন্সটি আনছেন, সেটা আমাদের প্রশ্ন রয়ে গেল। আমরা সেই প্রশ্নটার সমাধান এখানে করতে পারবো না যে কেন কর্নেল ওলি আহমেদের রেফারেন্সটা ব্যবহার করেই কেউ একজন এই কথাটা বলবে। এবং সেখানে আরও একটি বিষয় যে কর্নেল ওলি আহমেদ নিজে এই কথাটি বলেছেন কিনা সেই প্রশ্নটা আপনি রেখেছেন, যে কর্নেল ওলি আহমেদ দাবি করেননি যে আমি বলেছি ওই রিভলভ। সুতরাং আমি যদি এই বিষয়ে কিছু বলতে চান শিফাত আপনি পরে বলবেন, কিন্তু আমি আরেকটি বিষয় আজকে আলোচনা করতে চাই। সেটা হলো আজকে ঢাকা 17 জামায়াতের যিনি প্রার্থী তিনি গানম্যান সহ সেনানিবাসে ঢুকতে গিয়ে, এটা বলতে গেলে নিয়ম বহির্ভূতভাবে ঢুকতে তিনি চেয়েছিলেন, তিনি বাধার সম্মুখীন হন এবং তিনি সেখানে বলেছেন যে তারেক রহমানকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। তিনি বলেছেন যে কোট অ্যান্ড কোট আপনারা তো তারেক জিয়াকে জিব্বা দিয়ে চেটে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন। আমি একটু জানতে চাই যে একজন সংসদ সদস্য প্রার্থী এই ধরনের ভাষা ব্যবহার করলেন এবং তিনি সেনাবাহিনীকেও একরকম হুমকিও দিচ্ছিলেন বলে মনে আছে। তিনি বলেছেন যে আমাদের কাছে 5 আগস্টের পর আপনারা এসে পা ধরেছিলেন। এর অর্থ কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে তিনি এই যে ব্যবহারটি করেছেন, যে কথা তিনি বলেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 5 আগস্টের পরে তাদের পা ধরেছিল কেন? তার মানে কি ক্ষমতা তাদেরই হাতে? আমি প্রথমে আপনার কাছে শুনতে চাই কথা, মোশাররফা মিশু। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমরা দেখছি যে যারা নির্বাচন করছেন, মানুষ কিন্তু আসলে প্রত্যাশা করে যে যারা প্রার্থী হয়েছে নির্বাচনে তারা হচ্ছে জনগণের স্বার্থকে প্রতিনিধিত্ব করবেন, দেশের ঐতিহ্য, দেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করবেন। কিন্তু আমরা যখন দেখি যে একজন প্রার্থী, নির্বাচনের প্রার্থী যিনি পার্লামেন্টে পরবর্তীতে আইন প্রণয়ন হতে যাচ্ছেন, এরকম একজন মানুষ যখন এই ভাষায় কথা বলেন, আমি ভাষা পুনরাবৃত্তি করলাম না, আপনি যতটা সম্ভব আপনি বলেছেন, এই ভাষায় এটা আসলে আমার মুখ দিয়ে আসবেও না, এইভাবে যে তিনি যে বলেছেন, এটার ভিতর দিয়ে আসলে এটার ভিতর দিয়ে কিন্তু আমরা দুটো জিনিস দেখি। একটা জিনিস হচ্ছে যে এটার ভেতর দিয়ে তার সংস্কৃতির প্রকাশ কিন্তু আমরা খুব প্রকটভাবে আমরা আমাদের কাছে লক্ষণীয় হয়, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে এটার মধ্য দিয়ে আসলে কিন্তু পার্টিকুলারলি তাদের মধ্যে যে একটা পার্টিকুলার একটা দল সম্পর্কে তাদের মধ্যে বা দলের নেতৃত্ব সম্পর্কে তাদের মধ্যে যে একটা ইতিমধ্যেই যে হীনমন্যতা তৈরি হয়েছে নির্বাচনী প্রচার আন্দোলন করতে গিয়ে, নির্বাচনী প্রচার অভিযান করতে গিয়ে তাদের যে একটা হীনমন্যতা তৈরি হয়েছে, তারই একটা উৎকট প্রকাশ কিন্তু আমরা আসলে এখানে দেখতে পাই। এবং এইটা আসলে কোনোভাবেই আমাদের কাছে আসলে কাম্য হতে পারে না যে একজন প্রার্থী এইরকমভাবে এই ভাষায় তিনি আসলে কথা বলবেন। আপনি দ্বিতীয়টা কোন বিষয়টা বলেছিলেন? আমি আসবো, তিনি যে কথাটি বলেছেন যে সেনাবাহিনীর তার পা ধরেছিল, এটার মধ্যে দিয়ে যে বাংলাদেশের সেনাবাহিনীকে কতটা ছোট করা হয়, উনি পার্টিকুলার একজন সেনাবাহিনীর পার্টিকুলার কোনো পার্সোনাল ব্যাপারে উনি কথা বলতে পারেন বা কোনো আপত্তিকর কথা বলতে পারেন, কিন্তু এমনভাবে এই কথা বলার মধ্যে দিয়ে গোটা সেনাবাহিনীকে, যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে যে সেনাবাহিনী সম্পর্কে আমরাও অনেক কথা বলেছি, বিভিন্ন সময় আমরা কথা বলেছি, কিছু সমালোচনা আছে, সমালোচনাগুলি আমরা বলেছি, কিন্তু এইভাবে গোটা ইনস্টিটিউশনকে আপনি একেবারে প্রশ্নবদ্ধ করে ফেলবেন, গোটা ইনস্টিটিউশনকে আপনি একেবারে এইরকম ভাবে কলঙ্কিত করে ফেলবেন এইভাবে কথা বলে, এইটা কিন্তু আসলে জনগণ আসলে মানবে না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এটা কিন্তু আসলে মানবে না। যেহেতু আমি আবারও রিপিট করি যে যেহেতু এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠে সেনাবাহিনী, যার জন্য এই কথা বলার মধ্য দিয়ে আপনি যে তাকে ওই ইনস্টিটিউশনকে আপনি যে হেয় প্রতিপন্ন করছেন, তাকে যে আপনি আপনার এই বয়ানের মধ্যে দিয়ে, আপনার এই বক্তব্যের মধ্যে দিয়ে তাকে হেয় করছেন, সেটা আপনি খেয়াল করছেন না, এটা আসলে খুব দুর্ভাগ্যজনক।